আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 19তম নিবন্ধন সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা সকলেই জানেন 19তম নিবন্ধন সার্কুলার অর্থাৎ 18তম রিটেন এক্সাম হওয়ার পর যখন ভাইভা অনুষ্ঠিত হবে, এই ভাইভা অনুষ্ঠিত হওয়ার সময় মূলত 19তম নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে, যেটা এনটিআরসির মারফত আমরা জানতে পেরেছি। এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কিছুদিন আগে মূলত এনটিআরসি জানিয়েছিল যে 19তম নিবন্ধনে বেশ কিছু পরীক্ষা পদ্ধতির বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। এখন পরিবর্তনগুলো কি কি সেগুলো মূল বিষয়। যে পরিবর্তনগুলো হতে চলেছে তার মধ্যে এক নম্বরে যে বিষয়টা সেটা হলো প্রিলি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন। প্রিলি পরীক্ষার যে মার্কস রয়েছে 100, এই নম্বরটা পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ এই 100 নম্বর আগে ছিল আপনার বাংলা ছিল 25, এরপর এখানে ম্যাথ ছিল 25, তারপর আপনার জি ইংরেজি ছিল 25, এবং এরপরে যে জিনিসটা সেটা হলো জিকে ছিল আপনার 25। টোটাল ছিল 100 নম্বর। কিন্তু এটা পরিবর্তন হয় এখন। যেটা করার কথা ছিল সেটা হলো আপনার এখানে বাংলা থাকবে 20 বা 25, এর সাথে আপনার ম্যাথ যে সাবজেক্টটি, সে ম্যাথ থাকবে আপনার 20, 20 বা 25, এবং এরপরে থাকবে ইংরেজি। ইংরেজি সাবজেক্ট, সেই ইংরেজিতে মূলত 20 বা 25, এবং এরপরে আপনার জিকে সাধারণ জ্ঞান হয় 20 বা 25 থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এবং এর সাথে এর অ্যাড হয়েছে আপনার সাবজেক্টিভ, যার যেটা সাবজেক্ট রয়েছে সেটার উপরে 20 বা 25 নম্বর রয়েছে। এখন আমি বললাম 20 বা 25 কেন হয়, 20 নতুবা 25। যদি আপনার প্রতিটা বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান প্রতিটাতে 20 নম্বর করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সাবজেক্টিভ নিজ নিজ বিষয় রয়েছে সেখানেও কিন্তু 20 নম্বর থাকবে। কিন্তু এই পদ্ধতিটা কার্যকর হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। এখানে যদি হয় তাহলে 25, 25, 25, 25, অর্থাৎ বাংলাতে আপনার 25 নম্বর থাকবে, ইংরেজিতে 25 নম্বর, অঙ্কে 25 নম্বর, এবং নিজ নিজ সাবজেক্টের উপর 25 নম্বর করে থাকার কথা রয়েছে। এরপরে যে 2 নম্বর বিষয়টা সেটা হলো সার্কুলার পদ্ধতি। সার্কুলার পদ্ধতিতেও পরিবর্তন আসবে। সার্কুলার পদ্ধতিতে আমরা দেখি এনটিআরসি বর্তমান কতজন নিবে সেটা কিন্তু উল্লেখ করা থাকে না, যে বাংলা বিষয়ে 500 জন নিবে নাকি 600 জন নিবে, এরকম কোনো কিছু উল্লেখ থাকে না। কিন্তু নতুন যে সার্কুলারটি আসতেছে বা আসার কথা ছিল, তারা যে আমাদেরকে তথ্য দিয়েছে সেখানে কিন্তু এখানে আপনার উল্লেখ থাকবে যে বাংলায় 100 জন নিবে, ইংরেজিতে আপনার 80 জন নিবে, হিস্ট্রিতে আপনার 120 জন নিবে, এরকম করে কিন্তু উল্লেখ করা থাকবে। ঠিক আছে, সার্কুলার পদ্ধতির এটাই পরিবর্তন। 3 নাম্বার যে বিষয়টা পরিবর্তন হবে সেটা হলো বয়স জটিলতা। এখন অনেকেরই বয়স 34 বা 35 হওয়ার আগেই কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য তারা অ্যাপ্লিকেশন করে এবং মোটামুটি পাশ করে যায়। যদিও প্রিলি পাস করে, এরপর রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও কিন্তু রিটেন পাস করে বা ভাইভা পাস করে। কিন্তু দেখা যায় যে গণবিজ্ঞপ্তি যখন অনুষ্ঠিত হয়, সেই গণবিজ্ঞপ্তিতে তার বয়স 35+ হয়ে গেছে, তখন কিন্তু আর আবেদন করতে পারে না। কিন্তু নতুন যে আপনার এই পদ্ধতিটা আসতেছে, পরীক্ষা পদ্ধতি, সেখানে কিন্তু যারা প্রিলিমিনারি পরীক্ষায় অর্থাৎ অংশগ্রহণ করবে তারা খুব দ্রুত সময়ে কিন্তু গণবিজ্ঞপ্তি পেয়ে যাবে, এবং তাদের বয়সের যে জটিলতা সে জটিলতা থাকবে না। সনদ ব্যবস্থার বাতিল। এখন সনদ যে থাকবে, বর্তমান যে সনদ ব্যবস্থা রয়েছে, যে যে কোনো প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন এবং ভাইভায় উত্তীর্ণ হলে তার যে একটা সনদ দেওয়া হয় এনটিআরসিএ থেকে, সেটার মেয়াদ হলো আপনার 3 বছর। 3 বছর পর মূলত বিলুপ্ত করা হয়। কিন্তু নতুন যে পরীক্ষা পদ্ধতি, সেখানে কিন্তু আর 3 বছর সনদ পদ্ধতি থাকবে না। যারা পাস করবে ভাইবার মাধ্যমে তারাই কিন্তু জব পেয়ে যাবে সরাসরি, অর্থাৎ প্রাইমারি, বিসিএস বা অন্যান্য যে চাকরিগুলো রয়েছে ঠিক সেরকম পিএসসির মতো করে। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হলো 40 নম্বরে পাস কিন্তু আর থাকবে না। যেহেতু এটা পিএসসির
মতো করে পরীক্ষা নিবে এনটিআরসি, সেখানে কিন্তু 40 আর পাস থাকবে না। এরকম হলে দেখা যাবে যে পাস নম্বর আপনার 80, 90, 95 এরকম কিন্তু চলে যাবে। এরপর আছে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ। শূন্য পদের ভিত্তিতে নিয়োগ অর্থাৎ আপনি দেখলেন যে আপনার সাবজেক্ট হলো পলিটিক্যাল সায়েন্স, সেখানে 30টি পদ ফাঁকা রয়েছে। এই 30টি পদের বিপরীতে কিন্তু তারা লোক টিকাবে, অর্থাৎ যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে টিকাবে এবং তারাই কিন্তু চাকরি পাবে। এটা বুঝতে পারছেন আশা করি। এরপর রয়েছে সাবজেক্ট ভিত্তিক শূন্যপদ। সাবজেক্ট ভিত্তিক শূন্যপদ তো এই বিষয়টাই যে আপনার সাবজেক্টে 100 জন নিবে, সেই 100 জনের বিপরীতে আপনার 300 জন, 400 জন বা 600 জন যেটা হোক সেটা কিন্তু আপনার টিকানো হবে। বিষয়টা হবে এরকম। এরপর আছে অটো এমপিও ব্যবস্থা। এখন এমপিও ব্যবস্থার মধ্যেই কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে, কারণ বর্তমানে দেখা যায় যারা চাকরি পাচ্ছে বা পাচ্ছেন তারা কিন্তু এমপিও করতে গেলে আরেকটি সমস্যার মধ্যে পড়ে যান। কিন্তু নতুন যে পরীক্ষা পদ্ধতি সেখানে কিন্তু অটো এমপিও পদ্ধতি হয়ে যাবে, সেজন্য সেখানে কোনো ধরনের সমস্যা থাকবে না। এরপর ভিন্ন ভিন্ন প্রশ্নে ভিন্ন ভিন্ন সময় 3 ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3টি ধাপে: স্কুল 1, এরপর আছে স্কুল 2, এরপর আছে আপনার কলেজ। স্কুল 1, স্কুল 2 এবং কলেজ, এই বিষয়গুলো পরীক্ষা কিন্তু ভিন্ন ভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে। এজন্য আপনারা 3 ধাপেই অংশগ্রহণ করতে পারবেন। বন্ধুরা আসুন, 19তম নিবন্ধন পরীক্ষায় কি এই পরীক্ষা পদ্ধতি আহ, আহ, প্রয়োগ করা হবে বা হতে পারে, এটা কতটা যুক্তিসঙ্গত? আসলে 19তম নিবন্ধনে এই পরীক্ষা পদ্ধতি প্রয়োগ হওয়ার সম্ভাবনা আমার মতে খুবই কম রয়েছে। যদিও এনটিআরসি 1 মাস আগেই জানিয়েছিল যে 19তম নিবন্ধন থেকে আপনার সনদ পদ্ধতি থাকবে না এবং পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হবে। কিন্তু আমার মনে হচ্ছে 19তম নিবন্ধনটি আপনাদের যথাযথভাবে, অর্থাৎ আগে যেভাবে নেওয়া হয়েছিল, এখানে আপনার প্রিলি রিটেন ভাইবা, অর্থাৎ প্রিলি আপনার 100 নম্বরের, 100 নম্বর যেটা বাংলা, ইংরেজি, অঙ্ক থাকে সাধারণ জ্ঞান। এরপর রিটেন পরীক্ষা আপনার 100 নম্বর এবং ভাইবা আপনার 20 নম্বর। ঠিক এভাবেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর তারা যদি কোনো ধরনের পরিবর্তন ঠিক এখনই নিয়ে আসে তাহলে হয়ে যাবে এরকমই। পরিবর্তনটা হয়ে গেলে আপনাদের কিন্তু ঠিক যেভাবে বুঝাইলাম বা দেখাইলাম, আমার আগের ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। তাহলে সেভাবেই হবে। আর যদি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে প্রিলি রিটেন ভাইবা ঠিক এভাবেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। আর 19তম নিবন্ধনে যারা টিকতে চান তারা এখন থেকেই আপনারা এনটিআরসির যে প্রিলিমিনারি যে অর্থাৎ রুটিন সিলেবাসটি রয়েছে সেটা সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দেন। কেননা এখানে যদি আপনার পরীক্ষা পদ্ধতির পরিবর্তন ঘটে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি কম্পিটিশন হবে। সেজন্য আপনাদের এখন থেকেই অল্প 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 করে কিন্তু আপনাদের প্রিপারেশনটি প্রস্তুত করতে হবে। বন্ধুরা, বাংলাতে আপনাদের রয়েছে 25 নম্বর, 2 নম্বরে ইংরেজিতে রয়েছে 25 নম্বর, এগুলো সবাই জানেন। আরেকটি বিষয় বোঝাতে চাচ্ছি, গণিতে থাকবে 25 নম্বর। 4 নম্বরে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান, তাতে থাকবে 25 নম্বর। এভাবে মূলত সচরাচর পরীক্ষা হয়। যদি পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয় সেখানে কিন্তু এই 25 মার্কস কিন্তু বাদ যেতে পারে এবং এটার পরিবর্তে কিন্তু আপনার বিষয় ভিত্তিক, অর্থাৎ আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ে 25 নম্বর অ্যাড করা হতে পারে এবং টোটাল 100 নম্বর, এই 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আপনার সাবজেক্টে অর্থাৎ 50 জন নিবে, অর্থাৎ বাংলা সাবজেক্টের 50 জন বা 500 জন যেটাই হোক, 500 জন নিবে। সে 500 জন কিন্তু আপনার এই 100 নম্বরের মধ্যে 100 নম্বরের পরীক্ষা সকালে দিয়েছে। এই 100 নম্বরে যারা হাইয়েস্ট মার্ক পাবে, অর্থাৎ 500 জন পরীক্ষায় তারা উত্তীর্ণ করাবে বা 500টি সিট খালিয়েছে, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে 550 বা 600 জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ করেছে। সেক্ষেত্রে কিন্তু ধরেন পরীক্ষা দিয়েছে আপনার 2000 জন, এই 2000 জনের মধ্যে
প্রথম যে 550 বা 600 জন রয়েছে হাইয়েস্ট মার্ক পাওয়া, তারাই কিন্তু উত্তীর্ণ হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মার্কসটা অনেক বেশি লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ক্লিয়ারলি বুঝতে হলে আমার পূর্বের ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে। আর কি বিষয় বলি, এই 19তম নিবন্ধন থেকে এই পরীক্ষা পদ্ধতি কার্যকর হওয়ার অর্থাৎ 19তম নিবন্ধন থেকে যে পরীক্ষা পদ্ধতি বললাম বা এনটিআরসি জানিয়েছিল গত 1 মাস আগে, সেই পদ্ধতি প্রয়োগ হওয়ার সম্ভাবনা আমার মতে খুবই কম রয়েছে। যদি এবার না হয় 19তমতে প্রয়োগ না হয়, তাহলে মনে করুন 20তম থেকে এই পরীক্ষা পদ্ধতি প্রয়োগ হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।